আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। ভ্রমণ পর্বে আমাদের অবস্থান নীলফামারী জেলায়। নীলফামারী জেলার ডোমারে আজকে আমরা অবস্থান করছি। আমরা সকালবেলায় বের হয়ে পড়েছি হোটেল থেকে বের হয়ে আমাদেরকে প্রথমে সকালের ব্রেকফাস্ট সেরে নিতে হবে। বন্ধুরা, আজকে আমরা নীলফামারী জেলার ডোমার শহরটা ঘুরে দেখব, এখানে কি কি প্রসিদ্ধ জায়গা আছে সেগুলি দেখব এবং সেই সাথে নীলফামারী জেলার ডিমলা উপজেলার যে সুস্বাদু খাবার, বিখ্যাত খাবার আছে সেগুলোও ট্রাই করার চেষ্টা করব। বন্ধুরা আসুন, এখন আমরা নীলফামারী জেলার এই ডিমলা উপজেলা শহরটি ঘুরে দেখি। ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে আসছি, এখানে একটা রেস্টুরেন্ট আছে চায়না হোটেল নাম। চায়না হোটেলের খাবার খাবো সকালবেলাতেই, তারপরে আমরা যাব শহর পরিভ্রমণে। তো বন্ধুরা আসুন দেখি আমরা হোটেলে কি কি খাবার আছে সকালের ব্রেকফাস্টের জন্য। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সকালের খাবার কি আছে? রুটি আছে, সাদা রুটি আছে, ডিম আছে, সাদা রুটি, ডিম আছে, মুরগির মাংস আছে। তাহলে আমাদেরকে ডিম ভাজি দেন আর রুটি দেন। ভাজি আছে কি? ভাজি আছে, ভাজি আছে, ভাজি। আচ্ছা, আমাদেরকে সকালের খাবার দেন, আমরা খাই। টাটকা শাকসবজি চলে আসছে সকালবেলা, এগুলো মনে হয় দুপুরে রান্না হবে। শাক দিয়ে কি রান্না হবে দুপুরে? চিংড়ি মাছ দিয়ে। ডিমলা শহর পরিভ্রমণ করার আগে আমাদেরকে ব্রেকফাস্ট সেরে নিতে হবে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি রুটি, ডাল আর ডিম ভাজি। খেয়ে রওনা দিব শহর ঘুরতে। পাশে আছে রাজবাড়ি, ডিমলা রাজবাড়ি। রাজবাড়িতে আগে যেতে হবে, রাজবাড়ি দেখব, এখানকার বাজার হাট দেখব, আর কি কি প্রসিদ্ধ জায়গা আছে সবই ঘুরে দেখার চেষ্টা করব। আর কথা বলা যাচ্ছে না, প্রচণ্ড ক্ষুধার্ত, বেলা বেজে গেছে 10টার উপরে। আগে খাওয়া দাওয়া সেরে নিই। বিসমিল্লাহ। এখানকার ডালের টেস্ট কেমন দেখি। পাতলা ডাল, ঘন ডাল না। ঠিক আছে, আটার রুটি আর সাথে ডিম ভাজি আছে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে, টেস্ট নেই। এবার ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদেরকে শহর ঘুরতে নিয়ে যাই। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন বের হয়ে পড়লাম শহর দেখার উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ডিমলার জিরো পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তার 3টি অংশ। এই পাশের যে রাস্তাটা, ডান দিকের রাস্তা, এটা চলে গেছে ডিমলা হয়ে নীলফামারী এবং আরেকটা অংশ চলে গেছে পঞ্চগড়ের দিকে। আর সোজা আমার সামনের যে রাস্তাটা, এটা চলে গেছে রংপুর এবং তিস্তা ব্যারেজের দিকে। আর পিছনের এই রাস্তাটা যেটা বাম হাতে চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে তিস্তা জিরো পয়েন্ট। এবং এই রাস্তা দিয়েও কিন্তু ডালিয়ার মানে তিস্তার যে ব্যারেজটা, তিস্তা ব্যারেজেও যাওয়া যায়। তো আমরা জিরো পয়েন্টে আসলাম। আপনারা যদি ডিমলার জিরো পয়েন্টে আসেন, আপনারা এখান থেকে যেতে পারবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে। এখন আমরা চলে যাব সোজা রাজবাড়িতে। প্রশাসন ভবনের চত্বর, আমরা এখন প্রশাসন ভবন দিয়ে চলে যাব রাজবাড়ির অংশে। সকালে কিন্তু চা খাওয়া হয় নাই। এখানে প্রশাসন ভবনের পাশেই আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে অনেক ছোট ছোট দোকান আছে, চায়ের দোকান, কলা বিস্কুটের দোকান। এখান থেকে আমরা চা খেয়ে চলে যাব রাজবাড়িতে। ভাই, লাল চা খাওয়ানো যাবে? দেন, আমাদের লাল চা দেন, আমরা লাল চা খাই। পানি ওঠে?
ও খুব পানি উঠে। খুব পানি ওঠে। দোকানের সাথেই টিউবওয়েল, প্রয়োজন মতো টিউবওয়েলের চাপ কলের পানি খাওয়া যাবে, ঠান্ডা পানি। সামনে একটা চমৎকার মসজিদ দেখতে পাচ্ছি, আর সামনে একটা বিশাল বটগাছ, বটগাছের ঝুড়ি নেমে আসছে। রাজবাড়ির কাছেই আমরা চলে আসছি, কিন্তু দুঃখের বিষয় রাজবাড়ির কোনো কিছুই অবশিষ্ট নাই, পুরাটাই ভেঙে ফেলা হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার। আমরা কিছুই দেখতে পেলাম না, আপনাদেরকেও কিছু দেখাতে পারলাম না। এখানেই নাকি সেই রাজবাড়ির অবস্থান ছিল, এখন আর কিছুই নাই, সামান্যতম চিহ্নও নাই। ওই জমিদার বাড়ি আপনি দেখছেন? হ্যাঁ, ওই জমিদার বাড়ি দেখছি আমি, বিল্ডিংও ভাঙছি, মানে ঘর এইরকম পুরানা প্রাচীরের ঘর ছিল। হ্যাঁ, ওইটা ভাঙছি, ভাঙিয়া ঘর। মন্দির এখনো আছে, মন্দিরটা আছে। আশেপাশের হিন্দু জনগোষ্ঠী ওখানে ওখানে পূজা অর্চনা করে। হ্যাঁ, এখনো করে। হ্যাঁ, এখনো করে। আমরা কাকার কাছ থেকে যতটুকু জানলাম এখানে রাজবাড়ির অবস্থান ছিল, কিন্তু রাজবাড়ি ভেঙে এখন সরকারি অফিস করা হয়েছে। পিছনে যে সরকারি ভবন, সরকারি অফিস, এই রাজবাড়ির জায়গাতেই সেটা তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। ডিমলা রাজবাড়ি দেখতে এসে আমাদেরকে ভগ্ন হৃদয় নিয়ে বের হতে হচ্ছে, কারণ রাজবাড়ির কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নাই। আপনার বাড়ি এখানে পিছনে। এই যে জমিদার ছিলেন এখানকার, ওনার নাম আপনার জানা আছে? রাজা জানকী বল্লভ ওনার নাম ছিল। রাজা জানকী বল্লভ। ওনার পরবর্তীতে যেসব বংশধর, ওনারা কি আছেন কেউ দেশে, না চলে গেছেন? সবাই চলে গেছেন। তারপরে যে ভবন ছিল সেটা ভেঙে এখন সরকারি ভবন করা হয়েছে। এখন তো আর কোনো কিছুই অবশিষ্ট নেই। কিন্তু রাজার বাড়িটা থাকতো, তা বাংলাদেশ সরকার ওখানে মেরামত করতে দিয়েছিল, এমনিতে লোক আসিয়া টিকিট কেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম ছিল বাড়িটা। অনেক সুন্দর বাড়ি ছিল। আমরা পুরাতন একটা ছবি দেখেই আসছি যে ওই বাড়িটা দেখতে আসবো। গেট ছিল, অনেক সুন্দর ভবন ছিল, কিন্তু পুরোটাই ভেঙে ফেলছে। ভেঙে ওই জায়গাতে এখন ওই উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, পাশে। পাশেই। এই পুকুরটা, এটা কি জমিদার বাড়ির পুকুর ছিল, মানে জমিদার সময়কার পুকুর? আমার তো দাদা আমাদের ঘটনা আমি যেটা শুনছিলাম, জি। এই জমিদার বাড়ি ঠিক ওই সেট, আর এটা পুকুর না, এটা একটা ক্যানেল ছিল, মানে অল সাইড দিয়ে আমার বাড়িটা রাউন্ড দিয়ে এরকম নদীর মতো মানে চারিদিক দিয়ে জমিদার বাড়ি ঘিরে রাখা ছিল। আর গেট ছিল আপনার ওই তালের গাছ, যেটা ওখানে মূল। ওই সামনে দুইটা তাল গাছ দেখা যাচ্ছে, ওইটাই গেট। ওই দুইটা ছিল মেন ফটক। হ্যাঁ, গেট। আর এদিকে সব পানি দিয়ে ঘিরা ছিল বাড়িটা, মানে সুরক্ষিত রাখা ছিল। জি। চারিদিক দিয়ে পানি ক্যানেল করা, আর মাঝখানে ছিল জমিদারের বাড়ি। বাড়ি, হ্যাঁ। এই গাছটাও তো অনেক পুরাতন, সেই সময়কারই মনে হয় না? 200 বছরের ঊর্ধ্বে বয়স আর কি গাছটার। এই গাছটা 200 বছরের উপরে? ঊর্ধ্বে বয়স। ও, আমার দাদারও বাবার আমাদের মনে কাটছে। আচ্ছা। ওর ইয়া আছে এখন যারা কাটছে, ওই যে বৈরবীরা, ঠাকুরটা দিচ্ছে ওদের এটা। ও, এদেরই মানে দাদা ঠাকুর দ্বারা কাটছে, অনেক আগে সেটা। আচ্ছা, এই জমিদারের নাম কি জানেন আপনি? কি নাম ছিল রাজার? আমি তো অতটা ইতিহাস জানেন না, না? নামটা না বলতে পারবো না, নামটা বলতে পারেন না, না? শুনছিলাম কিন্তু মনে নাই আর? না। আচ্ছা, তারপরে যতটুকু আমরা ভাইয়ের কাছ থেকে তথ্য পেলাম সেটা হচ্ছে, এই যে পুকুরটা এখন বর্তমানে দেখা যাচ্ছে, এই পুকুরটা একসময় ছিল একটা ক্যানেল। চারিদিক দিয়ে রাজার বাড়িকে সুরক্ষা দেওয়ার জন্য এই ক্যানেলটা নির্মাণ করা হয়েছিল। এখন অবশ্য কিছুটা অংশ আছে, আর সবগুলো জায়গায় কিন্তু বন্ধ হয়ে গেছে। আর সামনে দুইটা তাল গাছ আছে, ওই দুইটা তাল গাছই ছিল জমিদার বাড়িতে প্রবেশের মূল রাস্তা, মূল গেট ছিল ওটা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমার পিছনে সেই জমিদার আমলের নির্মাণ করা মন্দির। মন্দিরের নির্মাণকাল আমরা দেখতে পাচ্ছি 31শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। ভিতরে
এখনও ঠাকুর আছে। আশেপাশের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা এখানে নিয়মিত পূজা অর্চনা করে থাকেন। এই যে সেই দুই তাল গাছ, এই পাশে একটা তাল গাছ আর ডান পাশে একটা তাল গাছ, এই দুটি ছিল জমিদার বাড়িতে ঢোকার মেইন ফটক। রাজা জানকী বল্লভ ওনার নাম ছিল। এখন আর মানে ওনার বংশধররা কেউই দেশে নাই, হয়তোবা অন্য কোথাও চলে গেছেন। আর কালের সাক্ষী যতটুকু আছে ততটুকুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জমিদার বাড়ির কোনো কিছুই আর বর্তমানে অবশিষ্ট নাই। আমরা এখন উপজেলা মোড় থেকে চলে যাব বৃন্দারানী হাই স্কুলে। ওইখানে এই জমিদার সাহেবেরই একটি মন্দির আছে, সেই মন্দির দেখতে যাচ্ছি। আর এখান থেকে যেতে হবে আমাদেরকে এই অটো ভ্যানে বা এই ভ্যানে, মেশিন চালিত ভ্যান অবশ্য, সেই ভ্যানে যেতে হবে। জনপ্রতি ভাড়া এখানে 10 টাকা করে। আমরা এখন সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিসমিল্লাহ। আমরা চলে আসলাম রানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয়ে। এটা কি ওই রানী তৈরি করে গেছিলেন নাকি? রানী তৈরি করছিলেন এই স্কুল। আমরা চলে আসছি স্কুলে। আমার পিছনে যে প্রাচীন ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পুরাতন আমলের স্কুল, যেটা এস্টাবলিশড আমরা দেখতে পাচ্ছি 1917 সালে। যতটুকু আমরা জেনেছি তার চাইতে বেশি জানেন এখানে যিনি শিক্ষাদান করে থাকেন, পাঠদান করে থাকেন, স্যারের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? আপনি তো এই স্কুলেই পড়ান? পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। জি, তো এই স্কুলটার বিষয়ে যদি আমাদেরকে কিছু ইনফরমেশন দিতেন। আচ্ছা, ইনফরমেশন বলতে আমরা তো জাস্ট শোনা কথা। জি, মানে এটা শুনেছি যে 1917 সালে এটা স্থাপিত হয়েছে। তখন থেকে এই জায়গায় আছে নতুন ভবন দেখা যাচ্ছে, এটা হচ্ছে গত 24 সালে স্থাপিত। জি। আর পাশে এখন পরিত্যক্ত অবস্থায় বলা চলে আছে। এটা এখানে আর কোনো পাঠদান হয় না, জাস্ট এখানে বইয়ের গুদাম রাখা হয়েছে আর মাঝে মাঝে ওখানে কিছু সেমিনার হয়ে থাকে ওই ভবনে। আর এই সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা আছে। আর যেটা বললেন এটা 1917 সালে যেটা স্থাপিত হয়েছে, এর পিছনে যতটুকু ইতিহাস আপনার জানা আছে সেটা যদি আমাদেরকে একটু বলতেন। ইতিহাস আর এই স্কুলটার নাম যেটা রানী বৃন্দারানী, এই নামটা কেন হলো? এর পিছনে কি কোনো কারণ আছে? মানে এটা তো কোনো বইয়ে এরকম পাইনি, শোনা কোথায় গেলে কেউ বৃন্দারানীর নাকি উনি জমিটা দান করছেন, স্কুলের জায়গাটা। আর আমার পার্শ্ববর্তী যে প্রাথমিক বিদ্যালয়ে আমি কর্মরত, ওই ওখানকার জমিও ওই বৃন্দারানী দান করা। ওনার নামেই প্রতিষ্ঠানটা হয়েছে। আর সম্ভবত এই যে কামিনী কুমার হচ্ছে ওনার স্বামী হতে পারে। আচ্ছা, সঠিক ইতিহাসটা না জানা যায় বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা ছিল আগে পুরাতন প্রাথমিক ভবন। প্রথম ভবন এটাই, প্রথম ভবনও এটাই। আর পরবর্তীতে যেগুলো এক্সটেনশন এগুলো সব এগুলা আমরা যখন ভর্তি হয়েছে এখানে তখন এই ভবনটাই শুধু ছিল এখানে। আচ্ছা। আর এগুলা পরবর্তীতে এই তো মনে করেন 2000-এর পরে, 2020, হ্যাঁ 2000 পরে পরবর্তীতে এগুলো নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা রানী বৃন্দারানী স্কুল থেকে এখন চলে যাচ্ছি মেডিকেল মোড়ে। সেখানে জমিদারদের কিছু নাকি বংশধর আছেন যারা এই এলাকায় বসবাস করেন, তাদের সাথে দেখা করে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব।
আর আমরা যে ভ্যানে যাচ্ছি এই ভ্যানে ভাড়া এখান থেকে স্কুল থেকে মেডিকেল মোড় পর্যন্ত 10 টাকা করে জনপ্রতি। এখন চলে আসছি এই অঞ্চলের যে একসময়ের জমিদার ছিলেন তাদেরই যেসব বংশধর এখনো এই বাংলাদেশে বসবাস করছেন তাদের একজনের সাথে কথা বলার জন্য। আদাব দাদা। আর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদার নাম? আমার নাম উৎপল কুমার সিংহ রায়। জি আচ্ছা, ওই যে আমরা যে স্কুলটা দেখে আসলাম ওইখানে ফাউন্ডারের নাম দেওয়া ছিল কামিনী কুমার সিংহ রায়। আপনারা কি ওনাদেরই বংশধর? হ্যাঁ, ওনারই বংশধর। কামিনী কুমার সিংহ রায় ছিলেন তৎকালীন রাজার নায়েব, আমার পরদাদা কামিনী কুমার। তো তখন উনি একটা ইচ্ছা পোষণ করেন যে একটা স্কুল তৈরি করবেন। তৎকালীন সময়ে আমি যেটা শুনেছি যে অনেক দূরে স্কুলে যেতে হতো মানুষকে পড়াশোনা করার জন্য। তো সেই জন্য উনি উদ্যোগী হয়ে একটা স্কুল তৈরির উদ্যোগ নেন এবং তৎকালীন যে এখানে রানী ছিলেন ডিমোলা রানী, তো তারে নামকরণে উনি তার অনারে ওই স্কুলটার নামকরণ হয় ডিমলা আরবিআর হাই স্কুল, মানে রানী বৃন্দা রানী সরকারি হাই স্কুল। তো এই জমিটা উনি গোড়াটাই ডোনেট করেন এবং তৎকালীন রানীর নামে ওটা নামকরণ করা হয় ডিমলা রানী বৃন্দা রানী হাই স্কুল হিসেবে স্কুল তৈরি করেন, যা আমাদের উত্তরাঞ্চলের মধ্যে বলা চলে যে এখনও তার পড়াশোনার মান ভালো। সেখানে অনেক শিক্ষার্থী বের হচ্ছে, তারা ভালো রেজাল্ট করতেছে আমরা দেখতেছি। এতটুকুই। কামিনী পরদাদা আর কি, আমার দাদার বাবা, উনি ছিলেন তৎকালীন জমিদারের নায়েব এবং তার পরবর্তীতে ওনার ছেলে হেরম্ব কুমার সিংহ রায় উনি বিয়ে করেন চুল্লির জমিদার পরিবারে। আমি নামটা বলতে পারছি না এই মুহূর্তে যে কোন পরিবার। তো মীনারানী সিংহ রায়, পরবর্তীতে মীনারানী সিংহ রায়ের অনেক জমিদারি ছিল, যেমন জলঢাকায় ছিল, তারপরে জয়পুরহাটে ছিল, আরও বিভিন্ন জায়গায় ছিল। একটুটুকু আমরা কাগজপত্র ঘেটে জানতে পারছি আর কি। প্রদীপ কুমার সিংহ রায় উনিও বেঁচে নেই বর্তমানে। ওনার ছোট ছেলে বিপ্লব সিংহ রায় উনি জীবিত আছেন এবং বর্তমানে চাকরিরত অবস্থায় আছে। হ্যাঁ, দাদির বংশের বিষয়টা যদি আমাদেরকে একটু আসলে দাদির বংশ কি, দাদির তো বাপের বাড়ি ছিল হচ্ছে ইন্ডিয়ায়, মানে এখন আমরা ইন্ডিয়া, তখন তো অখণ্ড অবিভক্ত বাংলা ছিল। তো ওনার বাবার বাড়ি ছিলেন চুল্লি, ওটা বিহার স্টেটে। হ্যাঁ, চুল্লি ওই দিকে। তো তেমন কোনো যোগাযোগ এখন আর হয় না। হ্যাঁ, তাদেরও কোনো এখানে ওইভাবে কেউ নাই। তবে আমার দাদির কয়েকজন বোন বেঁচে আছেন এখনো, ওনারা ইন্ডিয়ায় আছেন। হ্যাঁ, ভারতেই আছে। ওইভাবে আর যোগাযোগ হয় না। তো আপনাদের জমিদারির যে কিছু স্থাপনা থাকে, মানে জমিদারি স্থাপনা, তার কি কিছু অবশিষ্ট আছে বর্তমানে আপনাদের এই বাসভবনের আশেপাশে? বাসভবনের আশেপাশে কি যে এগুলো আগে নতুন করে এই ইমারত, তবে একটা স্মৃতি আছে যে আমাদের এই জায়গার বাইরেও আমাদের কাঠের ঘর ছিল। এই কাঠের ঘরগুলো আছে, তৎকালীন সময়ে যে শালের সিঁড়িগুলো আছে ওগুলো আমরা প্রিজার্ভ করেছি। আপনি দেখতে পাবেন যে এই যে খাটটা, এই খাটটার বয়স আমরা যতটুকু জানি যে এই খাটটার বয়স প্রায় 200 বছরের ঊর্ধ্বে। এখনো এরকমই? হ্যাঁ, আমরা এখনো না হয়নি। আমরা এটাকে রং করে যত্ন করে আমরা ইউজ করতেছি। আর বাড়ির অংশ কি কিছু আছে? একটা ঘর আছে শুধুমাত্র, এই কাঠের ঘর, সেটা দেখাচ্ছি আমি। এটা কি অন্দরমহলে? হ্যাঁ, অন্দরমহলে। হ্যাঁ, শিওর। হ্যাঁ, বন্ধুরা চলেন আমরা দাদাদের যে ঘরগুলো কিছুটা অবশিষ্ট আছে সেটা একটু দেখি। চুনসুরকি, হ্যাঁ, দিস টাইপ।
হুম, জি জি জি। ডিশ টাইপ, এটা 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 ইট নেই, এটা চুন সুরকি। ও আচ্ছা, এটা ইয়ে হলে এখানে যে চুন আর ইটের গুঁড়া পাওয়া যাবে এখনো। গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ইট নয়, এটা ছিল মূলত সিমেন্টের কাজ করতো আর কি। জি। এই যে সাদাটা ছিল চুন, আর এটা এটা ছিল মানে ইটের ডাস্ট। হুম। এই জায়গায় ছিল ঘাট, এটা ছিল পুকুর ঘাট। পুকুর ঘাট ছিল, ঘাটটা এখন নেই। আচ্ছা, ঘাটটা ভেঙে গেছে। ঘাটটা ভেঙে গেছে, কিন্তু ওই পুকুরটা আছে এবং এই যে লিচু গাছগুলো, এই লিচু গাছগুলোর তাহলে বয়স কত বছর হবে? এটা ওই প্রায় আমরা ধারণা করি যে মানে অ্যানালাইসিস করে যে এটা বয়স অবশ্যই 250 বছরের ঊর্ধ্বে। 250 বছর তাহলে লিচু গাছ বেঁচে থাকে? হ্যাঁ 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 এখনো লিচুর ফলন হয়? হ্যাঁ, লিচু এখন ধরে? লিচুর প্রচুর ফলন হয়, এখন পরিচর্যা করতে হয় আর কি। পরিচর্যা করতে হয়। আপনাদের যে এই টোটাল জায়গা, এটা কতটুকু জায়গা, মানে আপনাদের বসত ভিটাটা? আমাদের এই পুকুর থেকে পুকুর পার এবং বাড়ির আশেপাশে সবজি উৎপাদন বাগান, জি। এই সমস্ত মিলে প্রায় 13-14 একরের মতো একরের মতো জায়গা নিয়ে আছে আর কি। এত প্রকাণ্ড যে এটা দেখে মনে হচ্ছে আমি কোনো বট গাছের গোড়াতে চলে আসছি। বট গাছও এত বড় হয় না। গাছের গোড়াটা কত বিস্তৃত, হ্যাঁ, অনেক 3-4 জন লাগে বিস্তৃত। ধরতে এটা এইভাবে। অনেকগুলো ডাল বের হয়ে গেছে, প্রতিটা ডালই এক একটা বড় বড় গাছের মতো, বিশাল আকার। কয়টা লিচু গাছ জীবিত আছে পুকুর পাড়ে? 5টা 5টা এখন জীবিত, আর বড় একটা মারা গেছে মারা গেছে। হ্যাঁ, বজ্রপাতে। ভদ্রপাতে। এটাই আপনাদের সেই পুরাতন ইন্দিরা, হ্যাঁ, 2টা আছে, এখানে একটা, এটা যদিও মানে এখন ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, বাইরে একটা আছে, 4টা ইন্দিরা মোট। 4টা তৈরি করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা। দাদা, এটা তো ব্যবহার অনুপযোগী। হ্যাঁ, ব্যবহার উপযোগী, কিন্তু পানি থাকে। পানি থাকে। দাদা, এটা আপনাদের আরেকটা নিদর্শন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ির খাট, শাশুড়ি আম্মার খাট। 3টা। 3টা আপনারা পেয়েছিলেন? 3টা, 3 ভাই 3টা। আচ্ছা, এটার বয়স কেমন হবে? ঠিক। ও, এটা এটা মূলত ওই কামিনী কুমারের এই খাট আর কি। উনি ব্যবহার ওনার করতেন। বৌমাকে দিতেন আর কি। জি। মানে মিনার। চাকরিজীবী ছিলাম, বাইরে ছিলাম। বন্ধুগুলো দেখেন, সিন্ধুকও কি আছে? হ্যাঁ, সুন্দর ঢাকা আছে, ওই তোলেরটা দেখেন। সাথে কিন্তু আমরা দাদার জমিদারি ঘুরে ঘুরে দেখছি। 13 একর সম্পত্তি, কাজেই সারাদিন ঘুরলেও শেষ হবে না। এই কামরাঙা গাছ, এটার বয়স কতদিন? ও বলতে পারবো না, অনেক। অনেক। আমার আপনিও দাদি- ছোটবেলা থেকে আমার এরকমই দাদিও দেখছেন? নাকি এরকম দেখছে এসে বিয়া হয়ে, তার শাশুড়িও নাকি এরকম দেখছে, তাহলে এটা সর্বনাশ। আর গাছটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, গাছটার ভিতরে কোনো অংশ নাই, মানে জাস্ট শুধু চামড়ার উপরে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু জীবিত আছে। থ্যাংক ইউ সো মাচ। ইতিহাস আর ঐতিহ্যের যেসব অজানা অধ্যায় ছিল আমাদেরকে জানানোর জন্য। আচ্ছা আচ্ছা, সেই সাথে আপনাদেরকেও কষ্ট দিয়ে গেলাম, না, না, পরিবারের it's সবাইকে okay. অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে আসলাম ডিমলার পুরাতন এক শিব মন্দিরে। আমার পাশেই পুরাতন শিব মন্দির, এটার এখন কি অবস্থা আমরা দেখি। মন্দিরের দরজা তালা দিয়ে বন্ধ আছে, যে কারণে ভিতরের অংশটুকু আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না। তারপরেও উৎপল দাদার সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি, এই মন্দিরের বয়স প্রায় 200 বছরের উপরে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে, সে কারণে অনেক কিছুই সংরক্ষিত। বন্ধুরা, নীলফামারী জেলার ডিমলা উপজেলা আজকে আমরা ঘুরে বেড়ালাম, সেই সাথে ডিমলা উপজেলার ইতিহাস ঐতিহ্য খুঁজে দেখার চেষ্টা করলাম। রাজবাড়ি ঘুরলাম, আর আশেপাশে যেসব প্রাচীন ঐতিহ্য আছে সেগুলো ভিডিওতে আপনাদের সামনে
তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা চালালাম। তো আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।